সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলাদেশের জনপ্রিয় অনলাইন টেলিভিশন বঙ্গ টিভি থেকে। আমি মায়ারাজ। প্রতিটি সমস্যার পেছনেই লুকিয়ে থাকে সম্ভাবনা। আমরা সেই সমস্যাকে সম্ভাবনায় পরিণত করতে চাই। বঙ্গ টিভির একটি বিশেষ আয়োজন, আসুন সম্ভাবনার কথা বলি। সুপ্রিয় দর্শক, সম্ভাবনার কথা বলি এই অনুষ্ঠানে আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন সফল শিক্ষা উদ্যোক্তা, সমাজকর্মী এবং একজন রাজনীতিবিদ, যিনি গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের একজন সক্রিয় কর্মী। এবং আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন একজন প্রবাস ফেরত বাংলাদেশি, যার রয়েছে প্রবাসী জীবনের দীর্ঘ অভিজ্ঞতা, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। আপনার কাছে শুরুতেই যে বিষয়টি জানতে চাই, সমস্যাগুলোকে কিভাবে সম্ভাবনায় রূপান্তরিত করতে পারি, একজন শিক্ষক হিসেবে, একজন সফল শিক্ষা উদ্যোক্তা হিসেবে আপনার ভাবনাটুকু যদি আমাদেরকে জানাতেন। ধন্যবাদ মায়ারাজ ভাই। একজন শিক্ষক হিসাবে আমি যেটা মনে করি যে সমস্যা থেকেই সমাধানের রাস্তা কিন্তু খুঁজে বের করা যায়। আর সেই ক্ষেত্রে আমাদের এই দেশটি আসলে সম্ভাবনার একটি দেশ। এখানে অধিক সংখ্যক জনসংখ্যা, অনেক শিক্ষার্থী, সকলকে যদি আমরা সুন্দরভাবে মোটিভেশন দিয়ে তাদেরকে দেশের প্রতি তাদের সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায়, সুন্দর একটি দেশ গঠন করা যায়, সকলে সম্মিলিতভাবে চেষ্টা চালালে অবশ্যই আমরা সফল হতে পারি, এটা আমার দৃঢ় বিশ্বাস। জনাব মাহতাবউদ্দিন ভাই, আমরা জানি আপনি দীর্ঘ জীবন বিদেশে অবস্থান করেছিলেন এবং প্রবাস জীবনে থেকে আপনার যে অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে, আমাদের দেশ এবং প্রবাসী জীবন এই দুটির মধ্যে সমন্বয় রেখে আমাদের এই দেশের জনগণকে বোঝা হিসেবে না দেখে কিভাবে আমরা দক্ষ জনশক্তি হিসেবে নিজেদেরকে তৈরি করতে পারি এবং বিশ্বের দরবারে বাংলাদেশকে কিভাবে একটি সম্ভাবনাময় দেশ হিসেবে আমরা সুপ্রতিষ্ঠিত করতে পারি, সেই ব্যাপারটি যদি আপনি আপনার অভিজ্ঞতার আলোকে আমাদেরকে বলতেন। আরেকটি বিষয় হলো যে আমাদের বাংলাদেশের থেকে বর্তমান যারা লক্ষ লক্ষ টাকা এজেন্টের মাধ্যমে দিয়ে বিদেশে যাচ্ছে, তাদের শুধু বিদেশ যাওয়াটাই কিন্তু সবচেয়ে বড় কথা না। এবার আমরা হাবিবুর রহমান রিফাত ভাই, আপনার কাছ থেকে জানবো সম্ভাবনার কথা। জি, ধন্যবাদ আপনাকে। বিগত সময় যদি আমরা দেখি, বিগত কয়েক বছর আমাদের দেশের অনেক উন্নয়ন হয়েছে এবং অনেকগুলো সেক্টরে আমাদের সম্ভাবনাময় সেক্টর, যেমন গার্মেন্টস সেক্টর, ফার্মাসিউটিক্যাল সেক্টর, যদি বলতে হয় জুতা রপ্তানির দিক, ইলেকট্রনিক্স এবং অনেক দিকে উন্নয়ন হয়েছে। কিন্তু সেগুলো যদি আমরা দেখি, প্লাস আমাদের কাঠামোগত অনেক উন্নয়ন হয়েছে, দেশের ভিতরে স্ট্রাকচারাল অনেক পরিবর্তন, কিন্তু মানবিক উন্নয়ন কিন্তু হয় নাই বাংলাদেশে সেভাবে। যদি মানবিক উন্নয়নের কথা আমরা চিন্তা করতে চাই, ফার্স্ট অফ অল আমাদেরকে শিক্ষা খাতে আসতে হবে। আমরা জানি এবং আমরা বিশ্বাস করি, আমরা ব্যক্তির উন্নয়নে বিশ্বাসী। ব্যক্তির উন্নয়ন হলেই পরিবার, সমাজ তথা রাষ্ট্রের উন্নয়ন সম্ভব। সেই জায়গা থেকে জনাব মোহাম্মদ শরীফ, একজন সফল শিক্ষক, একজন সফল শিক্ষা উদ্যোক্তা, একজন শিক্ষক হিসেবে যদি আপনার কাছে জানতে চাই যে কিভাবে করে আমরা আমাদের ব্যক্তির উন্নয়ন নিশ্চিত করব। ব্যক্তির উন্নয়ন সফল কিনা বলতে পারবো না, তবে একজন শিক্ষক হিসেবে আমি আমার প্রতিটি শিক্ষার্থীকে একটি মেসেজ দিতে চাই যে খুব ভালো ফলাফল পরীক্ষায় করেই খুব সফল কোনো ব্যক্তি হওয়া যাবে না। একজন সফল ব্যক্তিত্ব হতে গেলে, ব্যক্তির উন্নয়ন করতে গেলে মানবিকতার উন্নয়ন করতে হবে। প্রত্যেক শিক্ষার্থীর মাঝে আমি একটি সুন্দর মন দেখতে চাই, মানবিক দৃষ্টিভঙ্গি দেখতে চাই, তবেই সে তার অবস্থানকে মানুষের কাজে, দেশের কাজে এবং সর্বোচ্চ যেটা যে পৃথিবীটাকে কল্যাণকর কাজের জন্য ব্যয় করবে, তাহলে অবশ্যই সুন্দর হবে। আমরা প্রতিটা সমাজের প্রতিটা মানুষের কিন্তু ভূমিকা আছে। আপনি যদি চিন্তা করে দেখেন, যদি একজন রিক্সাওয়ালা ভাই না থাকে, এমনও সময় আছে যে আমি ইমার্জেন্সিতে কিন্তু আমি আমার কাজে যেতে পারবো না। একজন বাস ড্রাইভারকেও আমার প্রয়োজন, সমাজে একজন মুচিকে প্রয়োজন, একজন সেলুনের নাপিতকে প্রয়োজন, একজন শিক্ষিত ইঞ্জিনিয়ার প্রয়োজন, ডক্টর প্রয়োজন। আমরা দেখেছি পৃথিবীর ইতিহাসে এবং সফল মানুষদের জীবনী পর্যালোচনা করে যে অনেক সফল মানুষ সফল হয়েছেন, তাদের পেছনে যদি আমরা তাকাই, তাদের খুব বেশি সার্টিফিকেট ছিল না, তাদের খুব বেশি শিক্ষাগত যোগ্যতা ছিল না, এমন মানুষও সফল হয়েছে। সেই জায়গা থেকে একজন শিক্ষক হিসেবে আমরা আপনার কাছ থেকে আশার বাণী শুনতে চাই। সত্যিকার অর্থে আমি একজন মুসলমান হিসাবে আমার আদর্শ এবং সমস্ত পৃথিবীর সকল মুসলমানের আদর্শ হিসাবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে আমরা শিক্ষা পেয়েছি। উনি কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত না, কিন্তু ওনার আচার আচরণ, ওনার কার্যক্রম, ওনার কথাবার্তা, ওনার ব্যবহার দিয়ে উনি সমস্ত পৃথিবীকে জয় করেছিলেন। উনি সকল অসুরকে বধ করেছিলেন শুধুমাত্র সুন্দর একটি মনের মাধ্যমে, ওনার ব্যবহারের মাধ্যমে, ওনার আচরণের মাধ্যমে। তো আমরা যদি এই বিষয়টিকে সবাই উদাহরণ হিসেবে তুলে নিই, প্রত্যেকে যদি আমরা সেইভাবে নিজের চরিত্রকে গঠন করি, আমার মনে হয় আমাদের মাঝে আর কোনো সমস্যা থাকবে না। সকলে খুব সুন্দরভাবে এই সমাজে আমরা বসবাস করতে পারি। সত্যি মায়ারাজ ভাই, আমি আসলে এই বিষয়টির সাথে একমত যে সমস্যাকে সমস্যার দৃষ্টিতে না দেখে
খুব সুন্দরভাবে চিন্তা করে থাকবেন যে এখান থেকে উত্তরণের পথটি কোনটি, এবং প্রত্যেকটি সমস্যাই কিন্তু আমাদের নতুন একটি পথের সন্ধান দেয়। হয়তো যেই পথে আমি কখনোই হাঁটতাম না, সমস্যার কারণে আমি সেই নতুন পথটি সন্ধান করি। আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে মানুষের ভালো কাজগুলোকে যদি প্রশংসা করি, যেমন একজন পুলিশ কর্মকর্তা সে একজন অসুস্থ মানুষকে ধরে রাস্তা পার করে দিচ্ছে, এই ধরনের কাজগুলো যখন আমরা বেশি বেশি প্রশংসা করব, শেয়ার করব, তখন কিন্তু অন্যান্য পুলিশ কর্মকর্তাদের মাঝে এর একটা ভালো প্রভাব পড়বে বলে আমি মনে করি। এটি হয়ে আসছে, এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এই ক্ষেত্রে কিন্তু অনেক বড় ভূমিকা রাখছে সারা দেশে। একটি অন্যায় করলে সেই ক্ষেত্রে যেমন সকলের একটা নিন্দা, যেটা আমরা সাধারণ মানুষ রাস্তায় নেমে আসতে আগে হয়তো চিন্তা করতাম, ভয় করতাম, এখন কিন্তু সেটা হচ্ছে না। কারণ ফেসবুকের মাধ্যমে যখন আমরা এর বিরোধিতা করছি, মানুষ কিন্তু খারাপ কাজ থেকে বিরত হচ্ছে। আবার ঠিক একই রকম ভালো একটি কাজের প্রশংসা মুহূর্তের মধ্যে একজন সাধারণ সিঙ্গার, দেখা যাচ্ছে কক্সবাজারের ওই বিচের সাধারণ একজন সিঙ্গার কিন্তু দেশবরেণ্য একজন শিল্পীতে পরিণত হয়েছে। এইভাবে আমরা যদি কাজের প্রশংসা করি বা ভালো কাজের মূল্যায়ন করি, আমার মনে হয় আমরা অনেক সমস্যা থেকে সমাধানে বের হয়ে আসতে পারবো। এভাবেই প্রতিটি জায়গা থেকে সম্ভাবনা তৈরি হবে। দেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গা থেকে আমরা সম্ভাবনার দরজাগুলোকে আমরা নিয়ে আসতে পারবো। আমার দুঃখ লাগে, দুঃখের বিষয়, কারণ নেশা এবং এই মাদকের হাত থেকে যদি আমাদের সন্তানদেরকে ফিরে না আনি, তাহলে অদূর ভবিষ্যৎ আমাদের দেশে আরো ভয়াবহ পরিস্থিতি হবে। আমি একজন অভিভাবক হিসাবে আমি শুধু এতটুকুই বলবো, প্রত্যেকটা পাড়া মহল্লা যারা অভিভাবক আছেন, যার যার নিজ সন্তানকে একটু সুন্দর উপদেশ দেওয়ার চেষ্টা করবেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন। অবশ্যই আপনার সন্তান সঠিক পথে ফিরে আসবে, এবং এতটুকু খেয়াল রাখতে হবে আপনার সন্তান কোথায়, কার সাথে চলে, কোন জায়গায় গিয়ে সময় কাটাচ্ছে। সুপ্রিয় দর্শক, আমরা শুনছিলাম সম্ভাবনার কথা, আর এই অনুষ্ঠানে আমরা শুনছিলাম একজন শিক্ষকের অনুভূতি, আমরা শুনছিলাম একজন অভিভাবকের অনুভূতি। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা শুনবো ছাত্র জনতার প্রতিনিধি হিসেবে আমাদের স্টুডিওতে যিনি উপস্থিত রয়েছেন রিফাত ভাইয়ের কাছ থেকে আমরা জানবো তরুণদের সম্ভাবনার কথা। যদি সম্ভাবনা নিয়ে কথা বলতে হয়, বাংলাদেশ আসলে একটি সম্ভাবনাময় দেশ, এবং সেই সম্ভাবনাময় জায়গা থেকে আগামী প্রজন্মের অনেক কিছু করার আছে, এবং সেই আগামী প্রজন্ম নিয়ে আমাদের যারা প্রবীণ, আমাদের সমাজের প্রবীণ, তাদের মনোভাবটাকেও আমাদের দেখতে হবে। যদি আমার পাশের ঘরে আগুন লাগে, তাহলে কি আমি এই চিন্তা করবো যে আগুন তো আমার ঘরে লাগেনি, তাই আমি চুপচাপ ঘরে বসে ঘুমাই? আমি তো এই চিন্তা করতে পারবো না। আমার তো নেসেসারি স্টেপ নিতে হবে যদি আমার পাশের ঘরে আগুন লাগে। অনুরূপ এই সমাজের কোন সন্তানটা আমার? শুধু কি আমার ঘরে যে আমাকে বাবা ডাকে সেই কি আমার সন্তান, নাকি সমাজের প্রত্যেকটি ছেলে মেয়ে আমার সন্তান? যেমন আমাদের সমাজের বাকি সন্তান যারা আছে তাদের আমরা খেয়াল করি না, তারা কি করছে, তারা কোথায় যাচ্ছে, তাদের নিয়ে আমাদের চিন্তা ভাবনা নাই বলেই দেখা যাচ্ছে যে পরবর্তীতে আমার ঘরে যে সন্তানটি আছে, মানে আমার মতো যে ছেলেটি আছে, সে আরেকটি ছেলের সাথে মিশে খারাপ হয়ে যাচ্ছে। যদি আমরা সকলে সবার জায়গা থেকে কে কোথায় যাচ্ছে, কে কি করছে, সমাজের সকলের খেয়ালটা রাখতাম, আমাদের সামাজিক বন্ধনটা যদি আরেকটু শক্ত হতো, তাহলে হয়তো আজকের সমাজটা এভাবে ধ্বংস হতো না। আসুন সম্ভাবনার কথা বলি। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা একটি বিষয়কে প্রমাণিত করতে চাই, কোনো সমস্যাই সমস্যা নয়, প্রতিটি সমস্যা আমাদের জীবনে আবির্ভূত হয় সম্ভাবনা নিয়ে। শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি প্রত্যেকটি ব্যাপার আমাদের জীবনের সাথে জড়িত। জীবন ঘনিষ্ঠ এই ব্যাপারগুলোকে, জীবন ঘনিষ্ঠ এই অধ্যায়গুলোকে আমরা অস্বীকার করতে পারবো না। তাই আমরা আলোচনার এই পর্বে একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই, সেটি হচ্ছে রাজনীতি। ইদানিং আমরা দেখে থাকি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একটি বিষয় ঝুলিয়ে রাখা হয়, ধূমপান ও রাজনীতি মুক্ত প্রতিষ্ঠান। বিষয়টি যদি একটু গভীরভাবে পর্যবেক্ষণ করতে যাই, সেটি হচ্ছে রাজনীতি, সকল নীতির ঊর্ধ্বে যে নীতি, সেটি হচ্ছে রাজনীতি। এই যদি হয় বাস্তবতা, যেখানে শিক্ষা প্রতিষ্ঠানের ব্যানারে, যেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ধূমপান ও রাজনীতিমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান লিখে রাজনীতিতে তরুণ সমাজকে নিরুৎসাহিত করা হয়, সেখানে আমাদের তরুণ প্রজন্ম কিভাবে করে দক্ষ রাজনীতিবিদ হবে, কিভাবে করে তারা সমাজ গঠন করবে, কিভাবে তারা রাষ্ট্র বিনির্মাণে সহযোগিতা করবে, সেটি প্রশ্নবিদ্ধ হয়ে যায়। সেই ব্যাপারটি নিয়ে তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি আমাদের স্টুডিওতে এসেছেন, আমরা তার প্রতিক্রিয়া জানব। যে প্রশ্নটি বা যেই টপিকটা এই মুহূর্তে মায়া ভাই তুলেছেন, আসলে একটা টপিকটি সেন্সিটিভ এই মুহূর্তে।
এবং এই টপিক নিয়ে কথা বলতে গেলে বাংলাদেশের ইতিহাস, এই দেশের ইতিহাস, এই ভূখণ্ডের ইতিহাস সবকিছু চলে আসে। যদি আমরা কথা বলতে যাই যে পাকিস্তান জন্ম হওয়ার পর থেকে যে বাঙালির যে অধিকার অর্জন বা বাঙালির যে অধিকারের আন্দোলনগুলো, সেই আন্দোলনে কথা বলতে গেলে ছাত্রদের ভূমিকা, যুবক সমাজের ভূমিকা চলে আসে। যেমনটা আসে 52 ভাষা আন্দোলন, এবং যেটা কিনা সর্বশেষ পরিণতি 1971-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে হয়েছে, সেখানেও ছাত্রদের একটি বিশাল ভূমিকা ছিল। এর পরবর্তীতে স্বৈরাচার বিরোধী আন্দোলনেও বিশেষ করে এই ছাত্র যারা রাজনীতি করে তাদেরই কিন্তু অবদানটা ছিল এই স্বৈরাচার বিরোধী আন্দোলনের ক্ষেত্রে। বিষয়টি আসলে ভাববার, আসলে ছাত্র রাজনীতি বন্ধ করতে বলার পিছনে অনেক কারণ আছে। বিষয়টি এমন হয়ে গেছে মাছে ফরমালিন দেওয়ার মতো। এখন এমন একটা অবস্থা যে মাছে ফরমালিন, এখন মাছ না খেয়েও পারতেছি না, আবার মাছ যে খাবো ফরমালিন, তা আমিও তো ক্ষতিগ্রস্ত। যদি আমাদের এখানে যদি রাজনীতি নিয়ে কথা বলতে যাই, সর্বপ্রথম যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে রাজনীতিকে ব্যক্তিকরণ থেকে বের করতে হবে। দেশ ও জাতির গঠনের জন্য যে রাজনীতি, সেই ক্ষেত্রে যদি আমাদের দেশে যে আগামী যে তরুণ সমাজ তারা যদি রাজনীতি সম্পর্কে সচেতন না হয়, তারা দেশ সম্বন্ধে সচেতন হবে না, তারা এই দেশের কি কি দরকার প্রয়োজন সম্বন্ধে সচেতন হবে না। তাই মাথা যেমন ব্যথা উঠলে মাথা কেটে ফেলা সলিউশন না, তাই রাজনীতিতে আজকে পলিউশন চলে আসলেও রাজনীতি বাদ দেওয়ার কোনো সলিউশন না। আমরা জানি যে আপনি একজন শিক্ষক, আপনি একজন সমাজসেবক এবং আপনি রাজনীতিতে সক্রিয় একজন কর্মী। আমরা জানি শিক্ষকতা, সাংবাদিকতা, রাজনীতি একই সূত্রে গাঁথা। আমরা যদি রাজনীতিবিদদেরকে জানতে চাই, যে অঞ্চল থেকে আপনি উঠে এসেছেন, সেখানকার যারা নেতৃত্ব দিয়েছিলেন, যারা নেতৃত্ব দানকারী ব্যক্তিত্ব ছিলেন, তাদের অনেকেই শিক্ষকতার সাথে সম্পৃক্ত ছিলেন। সেই ধারাবাহিকতা একজন শিক্ষক হিসেবে, সমাজের একজন বিবেক হিসেবে রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে আপনার যে অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে এবং তরুণ প্রজন্ম, নতুন প্রজন্ম যাদেরকে আপনি সৃষ্টি করছেন, তাদের জন্য কেমন রাজনীতি আপনি প্রত্যাশা করছেন? রাজনীতিতে আসলে হাজার হাজার কর্মী আছে, শত শত নেতা আছে, তবে আমি যেই অঞ্চলভিত্তিক রাজনীতি করছি এটা ভাওয়াল বীর শহীদ আহসানুল্লাহ মাস্টারের এলাকা, এবং আমি আমার সেই প্রিয় স্যারের রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে এসেছি। এবং এই গাজীপুরের মাটি থেকে আমি দেখেছি এখানে একটি জনবহুল এলাকা, লক্ষ লক্ষ শ্রমিক বসবাস করে, কিন্তু আমার প্রিয় নেতা শহীদ আহসানুল্লাহ স্যারকে কখনোই তার নীতি থেকে তিল পরিমাণ সরানো যায়নি। দু একজন খারাপ মানুষের জন্য সম্পূর্ণ রাজনীতিকে আসলে আমরা বাদ দিয়ে দিতে পারি না, কারণ একটি দেশের সামগ্রিক কল্যাণ রাজনীতির উপর নির্ভরশীল। রাজনীতি যদি ঠিক হয়ে যায় তবেই দেশের অর্থনীতি, সামাজিক অবস্থা, শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা সকল ক্ষেত্রে কিন্তু ভালো ভূমিকা নেওয়া সম্ভব। যারা নীতি নির্ধারণ করবে একটি দেশ কিভাবে পরিচালিত হবে, দেশের মানুষ কিভাবে পরিচালিত হবে এবং দেশের শিশুরা কিভাবে, নতুন প্রজন্ম কি শিক্ষা নিবে, সেই আদর্শ কিন্তু আসবে রাজনীতি থেকেই। তাই রাজনীতিকে বাদ দিয়ে কোনো কিছু চিন্তা করা সম্ভব নয়। আমি যদি বলবো যে আমরা একটা আম খাবো, আমের কোন অংশটুকু খাবো আর কোন অংশটুকু ফেলে দিব, সেই শিক্ষাটা কিন্তু আমরা ছোটবেলা থেকেই পেয়ে যাই। তো রাজনীতির কোন অংশটুকু বর্জনীয় আর কোন অংশটুকু গ্রহণীয় সেটি চর্চা করতে হবে। আমার তো মনে হয় রাজনীতির যে অংশটুকু এখন বর্জন করা শুরু হয়ে গেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে, যে রাজনীতি মুক্ত করতে হবে, সেই ঘোষণাকে বাদ দিয়ে বরঞ্চ আমাদের রাজনীতির ঐতিহ্যগুলোকে আরও বেশি আলোচনা করতে হবে, পর্যালোচনা করতে হবে এবং আমাদের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে। আমি নিজে যেটা বলতে চাই, আমি একজন শিক্ষা উদ্যোক্তা, একজন শিক্ষক, তারপরে আমি রাজনীতিতে এসেছি, আমি যুব সমাজের প্রতিনিধিত্ব করতে আগ্রহী। এর কারণ হচ্ছে আমাদের প্রত্যেককে চলে আসতে হবে এই প্রতিনিধিত্বে। আমরা যদি সবাই সচেতন সমাজ, শিক্ষিত সমাজ সকলে মিলে যদি আমরা এখানে আসি, তবেই অন্ধকারকে দূরীভূত করে আলোকিত করা সম্ভব, আর সম্ভাবনার একটি সুন্দর দেশ প্রতিষ্ঠিত করা। আমার অনেক দিনের আকাঙ্ক্ষা ছিল যেটা, যে আমি সম্ভাবনার কথা বলবো। বঙ্গ টিভি আমাকে সেই সুযোগ করে দিয়েছে। বঙ্গ টিভির মাধ্যমে আমি বঙ্গ টিভির সমস্ত দর্শক শ্রোতাদেরকে এটুকুই বলতে চাই যে আসুন আমরা হিংসা, হানাহানি, কাটাকাটি, মারামারি, দুর্নীতি সকল কিছু বাদ দিয়ে একটি সম্ভাবনাময় সমাজের কথা বলি, সম্ভাবনাময় একটি দেশের কথা বলি, সম্ভাবনাময় একটি প্রজন্মের কথা বলি। তবেই আমরা আসলে সফল হতে পারবো। শুধু দোষ ত্রুটি ভুল না খুঁজে আসুন সকলে মিলে সম্ভাবনার কথা বলি। আসুন সম্ভাবনার কথা বলি। অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো সম্ভাবনাময় মানুষকে সাথে নিয়ে একই অনুষ্ঠানের ভিন্ন আয়োজনে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন আর থাকুন সম্ভাবনায়। আল্লাহ হাফেজ।